আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি অধ্যায়ের উপর একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো এই ভিডিওতে প্রথমে টপিক নিয়ে আলোচনা হবে বিস্তারিত, তারপর সেই টপিকের উপর আমরা এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। প্রথমে আমাদের বুঝতে হবে লম্ব অভিক্ষেপটা কি। দুই প্রকারের লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে বইতে। একটি হলো বিন্দুর লম্ব অভিক্ষেপ, আরেকটা হলো রেখাংশ বা রেখার লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একটা বিন্দু থেকে অন্য কোনো রেখার উপর ওই বিন্দুটির লম্ব অভিক্ষেপ কত, বা একটি রেখার অন্য একটি রেখার উপর লম্ব অভিক্ষেপ কত। তো চলো এটা আমরা বেশ কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। আচ্ছা, প্রথমে আমরা দেখব বিন্দুর লম্ব অভিক্ষেপ। তো দেখো, সামনে আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছি। এখানে প্রশ্ন হলো XY রেখার ওপর n বিন্দুর লম্ব অভিক্ষেপ কত। বিন্দুর লম্ব অভিক্ষেপ নির্ণয় করার জন্য যে বিন্দুটির লম্ব অভিক্ষেপ যে রেখার উপর নির্ণয় করতে বলবে, ওই বিন্দু থেকে ওই রেখার উপর আমরা একটি লম্ব টানব। যেমন M বিন্দু থেকে আমরা এখন XY রেখার উপর একটি লম্ব টানব। মনে করি এটি D বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে প্রথম উদাহরণের ক্ষেত্রে M বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে D বিন্দু। মনে রাখবে বিন্দুর লম্ব অভিক্ষেপ বিন্দুই হবে, তাহলে এখানে লম্ব অভিক্ষেপ হবে D বিন্দু। এখানে আমরা লিখে নিই M বিন্দুর লম্ব অভিক্ষেপ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি একটা রেখা MN রেখার লম্ব অভিক্ষেপ XY এর উপর কত সেটা জানতে চাওয়া হচ্ছে। এখানে আমি প্রশ্নটা লিখিনি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। তো রেখার লম্ব অভিক্ষেপ নির্ণয় করার জন্য রেখার পাদবিন্দু থেকে যে রেখার উপর লম্ব অভিক্ষেপ চেয়েছে সেই রেখার উপর লম্ব টানতে হবে। দেখো, এটা যেহেতু একটি রেখাংশ, তো এটার দুইটা পাদবিন্দু পাচ্ছি আমরা, এটা M এবং N। প্রান্ত থেকে আমরা XY রেখার উপর লম্ব টানব। মনে করি এটা AB বিন্দুতে ছেদ করেছে, তাহলে MN রেখাংশ লম্ব অভিক্ষেপ হবে AB। এবার আমরা চলো পরের উদাহরণটাতে যাই। পরের উদাহরণে বলা হয়েছে এবি রেখার উপর AC রেখার লম্ব অভিক্ষেপ কত। তাহলে দেখো, AC রেখার পাদবিন্দু কোনটি? C বিন্দু। C বিন্দু থেকে আমরা এবি রেখার উপর একটি লম্ব টানব। দেখো, লম্বটি এবি রেখা D বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে লম্ব অভিক্ষেপ হবে AD। এরপরে চলে যাচ্ছি আমরা পরের উদাহরণে। তো এখানে বলা হয়েছে XY রেখার উপর এবি রেখার লম্ব অভিক্ষেপ কত। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি XY রেখার উপর এবিটা কিন্তু লম্ব অবস্থায় আছে, তাহলে এবি থেকে বা বি বিন্দু থেকে XY এর উপর তো লম্ব টানা আমাদের কোনো প্রশ্নই ওঠে না, কারণ দুইটা যেহেতু লম্ব অবস্থায় রয়েছে। তারপর দেখো, এখানে জানতে চাওয়া হয়েছে XY রেখার উপর এবি রেখার লম্ব অভিক্ষেপ কত। দেখো, আমরা দেখতে পাচ্ছি XY রেখার উপর এবিটা কিন্তু লম্ব অবস্থায় রয়েছে, তাহলে এবি রেখার পাদবিন্দু হলো বি। বিটা দেখো XY রেখার উপরেই কিন্তু অবস্থিত রয়েছে, তাহলে এখানে কিন্তু লম্ব টানার কোনো প্রয়োজন নেই। তাহলে মনে রাখবে যে কোনো রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে ওই রেখার লম্ব অভিক্ষেপ হবে একটি বিন্দু। তাহলে এখানে এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে বি বিন্দু। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আমি এখানে লিখে রেখেছি। দেখো, প্রথম পয়েন্টটা খেয়াল করো। কোনো সরলরেখার ওপর লম্ব যে কোনো সরলরেখার লম্ব অভিক্ষেপ একটি বিন্দু, সেক্ষেত্রে উক্ত লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য হবে 0। দেখো, লাস্টে আমরা যে উদাহরণটা করলাম সেই উদাহরণটা কিন্তু এই নিয়মে ছিল।
পরের লাইনটা খেয়াল করো যে কোনো রেখার উপর কোনো বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুই ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ। তো এটা আমরা খেয়াল করলাম। দেখো প্রথম উদাহরণটায় এখানে এক্স ওয়াই একটা রেখা এবং এম বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর একটি আমরা লম্ব টেনেছি যেটা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ডি বিন্দুই হবে এম বিন্দু লম্ব অভিক্ষেপ। তারপরের লাইনটা খেয়াল করো, কোনো রেখার ওপর ওই রেখার সমান্তরাল কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য ওই রেখাংশের দৈর্ঘ্যের সমান। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা উদাহরণ করব, উদাহরণ দেখলেই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। উদাহরণটায় বলা হয়েছে এবি রেখার উপর সিডি এর লম্ব অভিক্ষেপ নিচে কোনটি? দেখো এবি রেখার উপর সিডি রেখার লম্ব অভিক্ষেপ কোনটি? তাহলে সিডি রেখার পাদবিন্দু কোনটা? ডি বিন্দু। এবার ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব টানবো। দেখো এটা কিন্তু লম্ব টানাই আছে, লম্বটা হচ্ছে বিডি, তাহলে এইখানে লম্ব অভিক্ষেপটা হবে পিডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যান্সার হবে পিডি। এরপরে আমরা পরের উদাহরণটাতে চলে যাচ্ছি। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি একটা স্থূলকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে আর কিউ এর উপর পি কিউ এর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত? খেয়াল করো এখানে বলা হয়েছে আর কিউ এর উপর পি কিউ এর লম্ব অভিক্ষেপ কত? তাহলে পি কিউ এর পাদবিন্দু হচ্ছে কিউ থেকে আর কিউ এর উপর আমরা একটি লম্ব টানবো। দেখো এটা আমরা ডান পাশে করছি, তো মনে করি এটি এম বিন্দু, তাহলে এখানে লম্ব অভিক্ষেপ হবে কিউএম। কিন্তু এখানে তো আমরা কিউএম এর দৈর্ঘ্যটা জানি না, তো চলো আমরা কিউএম এর দৈর্ঘ্যটা বের করে নিই। তো দেখো এটা একটা সরল কোণ, তো এটা যদি 120 ডিগ্রি হয় এইটা হবে 60 ডিগ্রি। তো এখানে আমরা cos এর সূত্র ইউজ করব। cos 60 ডিগ্রি সমান হবে অতিভুজ, cos 60 ডিগ্রি সমান হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কিউএম ডিভাইডেড বাই পিকিউ। পিকিউ এর দৈর্ঘ্য জানি আমরা 4 সেন্টিমিটার, তাহলে কিউ এম ইকুয়াল টু হবে 4 ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান জানি আমরা হাফ, তাহলে 4 ইন্টু হাফ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তো এখানে অ্যান্সার হবে 2 সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। তো এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজে সমকোণে সন্নিহিত বাহুদ্বয়ের লম্ব অভিক্ষেপের মান কত? দেখো ডান সাইডে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। তো এটা বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয়, সমকোণের সন্নিহিত বাহুদ্বয়, সমকোণের সন্নিহিত বাহুদ্বয় হবে এবি এবং বিসি। বাহুদ্বয়ের লম্ব অভিক্ষেপের মান কত? তো দেখো এবি এবং বিসি একে অপরের অপর কিন্তু লম্ব। তো আমরা একটু আগেই দেখলাম কোনো সরলরেখার উপর লম্ব, যে কোনো সরলরেখার লম্ব অভিক্ষেপ একটি বিন্দু, আর বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত? 0। তাহলে অ্যান্সার হবে 0। পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। পরবর্তী উদাহরণে দেখতে পাচ্ছি আমরা একটা চিত্র রয়েছে এবং বলা হয়েছে চিত্রে এক্স ওয়াই রেখার উপর এ প্রাইম লম্ব অভিক্ষেপ কত? এক্স ওয়াই রেখায় এটি এবং এ প্রাইম এই রেখা। তো দেখতেই পাচ্ছি আমরা এক্স ওয়াই রেখার উপর এ প্রাইম এটা লম্ব। আমরা একটু আগে পড়লাম, আগের উদাহরণটাতেই করলাম যে একে অপরের উপর লম্ব, তাদের লম্ব অভিক্ষেপ হবে একটি বিন্দু, লম্ব। আশা করি বুঝতে পেরেছো। এই পরের উদাহরণটাই আমরা উদাহরণটাতে বলা হয়েছে চিত্রে এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কত? তো দেখো এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ। এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ, দেখো দুটো রেখা কিন্তু একে অপরের ওপর লম্ব, কাজে এটার লম্ব অভিক্ষেপ কত হবে?
একটি বিন্দু, বিন্দুর দৈর্ঘ্য হলো 0, তাহলে অ্যান্সার হবে 0 একক। তো এবার আমরা লম্ব অভিক্ষেপ সম্পর্কিত লাস্ট উদাহরণে চলে এসেছি। তো দেখো বলা হচ্ছে চিত্রটি লক্ষ্য করো, চিত্রে বিসি এর ওপর এবি লম্ব অভিক্ষেপের মান কত? দেখো বিসি এর ওপর এ পি এর লম্ব অভিক্ষেপ কত? এবি রেখার পাদবিন্দু হচ্ছে বি বিন্দু, তাহলে বি বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানলে বিসি কিন্তু হচ্ছে, দেখো তাহলে এখানে এবি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে বিসি। তো এবার আমাদের বিসির দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে আমরা সিডির দৈর্ঘ্য জানি 3 সেন্টিমিটার, কিন্তু আমরা বিসির দৈর্ঘ্য জানি না, আর এখানে দেওয়া রয়েছে এটা 45 ডিগ্রি। তো চলো আমাদের দরকার বিসি, তো আমরা এখানে ট্যানের সূত্র ইউজ করব। ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, তো লম্ব এখানে এসি বাই বিসি। ট্যান 45 ডিগ্রি এর মান 1, এসির দৈর্ঘ্য আমরা জানি 4 সেন্টিমিটার ডিভাইডেড বাই বিসি, সুতরাং বিসি ইকুয়াল টু কিন্তু হবে 4 সেন্টিমিটার। এটার অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। এবার আমরা পূরক কোণ ও সম্পূরক কোণ সম্পর্কিত উদাহরণ দেখব। তো এবার আমরা জানবো পূরক কোণ ও সম্পূরক কোণ সম্পর্কে। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে এক্স কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তারপরে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলে। এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। দেখো নিচে একটি কোশ্চেন লিখে রেখেছি, কোণ এক্স এর সম্পূরক কোণের 1/5 20 ডিগ্রি হলে কোণ এক্স ইকুয়াল টু কত? চলো আমরা কোশ্চেনটা সলভ করি। তো দেখো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমরা দেখলাম 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, সম্পূরক কোণের 1/5 অর্থাৎ এটার 1/5, তাহলে এটাকে আমরা 1/5 দিয়ে গুণ করবো, ইকুয়াল টু হবে 20 ডিগ্রি। তো এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। দেখো এই 5 দিয়ে এখানে যদি গুণ করে দিই তাহলে এখানে থাকছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 100। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 100 ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 80 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত ম্যাথ এবং থিওরি। তো পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে বিসি, লম্ব এবি এবং ভূমি হচ্ছে এসি। আর পিথাগোরাসের উপপাদ্যে যে বিবৃতিটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা অনেক সময় কপ নাম্বার প্রশ্নে আসে, তো এটা সবাই মুখস্থ করে রাখবে। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। আমরা পড়ব পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যে যেমন আমরা দেখেছি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এই শর্তটা যদি প্রযোজ্য হয় তাহলে লম্ব এবং ভূমির অন্তর্ভুক্ত কোণটি 90 ডিগ্রি হবে। যেমন এখানে দেখো এটা হলে বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ হবে, অর্থাৎ এই কোণটা এক সমকোণ হবে। আচ্ছা দেখো এরপর আমরা দেখব স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা একটা অনুসিদ্ধান্ত, এটার প্রমাণ বইতে আছে, বই থেকে তোমরা দেখে নেবে। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুব এমসিকিউতে আসে। তো দেখো এখানে এ বি সি এই ত্রিভুজে সি কোণটা হলো স্থূলকোণ এবং এই সি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে এটি যোগ করেছি, এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি। আচ্ছা এবার দেখো এখানে সি কোণটা স্থূলকোণ, তো এই সূত্রটা হবে, দেখো এখানে স্থূলকোণের বিপরীত বাহু বর্গ ইকুয়াল টু, দেখো এটা স্থূলকোণ, এটার বিপরীত বাহু হচ্ছে এ বি স্কয়ার,
তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু হবে এই স্থূলকোণের দুইটা সন্নিহিত বাহুর বর্গের সমষ্টি। এই যে দেখো এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এরপর হবে প্লাস 2bc ইন্টু সিডি। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এ বি সি এই ত্রিভুজে আমরা খেয়াল করি, এখানে সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো সি কোণটাকে সূক্ষ্মকোণ ধরে এখানে আমরা কাজ করেছি। তো সি কোণের বিপরীত বাহু কোণটা দেখো এ বি, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এই সূক্ষ্মকোণের সন্নিহিত দুই বাহু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস, এখানে সূক্ষ্মকোণীর ক্ষেত্রে মাইনাস হবে এবং স্থূলকোণীর ক্ষেত্রে প্লাস হবে, এটা তোমরা মাথায় রাখবে, মাইনাস 2bc ইন্টু সিডি। মানে আগে তোমার এই পুরো বাহুটা হবে, তারপরে সেখানে তুমি কোনো কিছু যোগ করলে, যেমন এই লম্বটা কিন্তু ছিল না, লম্বটা আমরা পরবর্তীতে যোগ করেছি। তাহলে আগে তোমার এই বাহুর কাজটা করতে হবে, তারপর তুমি সিডি এভাবে গুণ করলে, অর্থাৎ বর্ধিত অংশের কাজটা সবসময় পরে করতে হবে। প্রথমে বিসি ইন্টু সিডি, যেমন এখানেও দেখো বিসি ইন্টু এই যে বর্ধিত যে অংশটা আমরা করেছি সেটার সাথে এটা আমরা গুণ দিয়েছি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে সি কোণটা সূক্ষ্মকোণ, এটাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সি কোণটা সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ এ বি স্কোয়ার, তারপর সূক্ষ্মকোণের সন্নিহিত দুই বাহুর বর্গ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস, মনে রাখবে সূক্ষ্মকোণ মাইনাস, তাহলে মাইনাস 2bc ইন্টু সিডি। অর্থাৎ ত্রিভুজের শেষ অংশ থেকে বর্ধিত অংশ পর্যন্ত পরবর্তীতে আমরা গুণ করব। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমি একবার সামারি করে দিচ্ছি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্লাস হবে এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে মাইনাস হবে। তো এক্ষেত্রে কি হবে, স্থূলকোণ বা সূক্ষ্মকোণ যেটাই হোক তার বিপরীত বাহুর বর্গ ইকুয়াল টু হবে সন্নিহিত দুই বাহুর বর্গ, স্থূলকোণী হলে প্লাস আর সূক্ষ্মকোণী হলে মাইনাস। তারপরটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পলে চলে যাব। তো দেখো এখানে বলা হয়েছে ত্রিভুজ PQRA, PQR is less than 90 ডিগ্রি এবং PM লম্ব QR হলে নিচের কোণটি সঠিক। তাহলে দেখো এখানে PQR অর্থাৎ কিউ যে কোণটা সেটা বলা হয়েছে 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা সূক্ষ্মকোণ। তো দেখো এখানে চিত্রটা আমরা খেয়াল করি, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে এটা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে PR, তো এটার বর্গ PR স্কোয়ার ইকুয়াল টু হবে সন্নিহিত দুই বাহু PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। সূক্ষ্মকোণ তাহলে মাইনাস হবে, মাইনাস QR ইন্টু QM। তাহলে সঠিক উত্তর হচ্ছে দেখো খ নাম্বারটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABCA, AB এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো দেখো এখানে BC এর দৈর্ঘ্য দেওয়া আছে 3 এবং AC এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 এবং সি কোণটা বলা রয়েছে 110 ডিগ্রি, তার মানে এটা স্থূলকোণ। তাহলে দেখো আমরা স্থূলকোণের সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে সি কোণটা হলো স্থূলকোণ, এখানে আমাদের AB এর মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা স্থূলকোণের সূত্রটা অ্যাপ্লাই করি। স্থূলকোণের সূত্রটা হবে AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, স্থূলকোণ তাই প্লাস 2bc ইন্টু সিডি। সুতরাং AB ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার AC স্কোয়ার BC স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। তাহলে চলো আমরা মান বসাই। এখানে AC এর মান দেওয়া আছে 4, BC এর মান দেওয়া আছে 3, বাট 2 ইন্টু 3, এখানে সিডির মানটা দেওয়া নেই। দেখো এখান থেকে আমরা সিডির মানটা বের করে নিতে পারি। ACD এটা একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা ধরি, তাহলে সিডি হচ্ছে ভূমি এবং AC হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা cos 70 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি CD বাই AC। সুতরাং CD ইকুয়াল টু হবে AC cos 70 ডিগ্রি।
ইকুয়াল টু হয় 1.37। তাহলে সিডির মানটা আমরা এখানে বসিয়ে দেব 1.37। এখানে পয়েন্ট আছে তো, তাহলে তোমরা এটা গুণ চিহ্ন দাও, দিয়ে আমরা এখানে রুট ওভার করব। সবাই এটা ক্যালকুলেটরে করে নাও। আমাদের অ্যান্সার আসবে 5.76। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা একটা নতুন কনসেপ্ট দেখব। তো দেখো, এখানে এ বি টি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এ সি বি এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, যার সি কোণটা হচ্ছে স্থূলকোণ। তো এরকম ত্রিভুজ হলে আমরা দেখব যে স্থূলকোণের যে বিপরীত বাহুটা রয়েছে তার বর্গ তার সন্নিহিত দুই বাহুর বর্গের যোগফলের তুলনায় বেশি হবে, অর্থাৎ এ বি স্কোয়ার গ্রেটার দেন এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সমকোণ হলে সমান হবে। সি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে হবে 90 ডিগ্রির বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে হবে, অর্থাৎ সি কোণটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এ বি স্কোয়ার লেস দেন এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। অর্থাৎ আমরা একটা সামারি যদি করি, তো যদি স্থূলকোণের ক্ষেত্রে আমরা স্থূলকোণের বিপরীত বাহুটা ওই দুই বাহুর যোগফলের বর্গের যোগফলের তুলনায় বড় হবে, সমকোণ হলে সমান হবে এবং সূক্ষ্মকোণ হলে ছোট হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আমরা একটা এমসিকিউ সলভ করব। তো এখানে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এ বি কোণ সূক্ষ্মকোণ হলে কোনটি সঠিক। দেখো, এখানে বলা হয়েছে বি কোণটা সূক্ষ্মকোণ, তাহলে এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এ সি। বি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এ সি। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ ক নম্বর অপশনটা সঠিক। তো এবার আমাদের টপিকটার নাম হচ্ছে মধ্যমা এবং বাহু সম্পর্কিত থিওরি এবং ম্যাথ। তো এখানে আমরা তিনটা সূত্র মাথায় রাখবো। ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ এডি মধ্যমা বিসি বাহুকে দুটা সমান অংশে ভাগ করলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি হবে। তো এটা আমরা দেখো, দুইটা বাহু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু 2 এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এই দুই বাহু স্কোয়ারের যোগফল ইকুয়াল টু হবে 2 ইন্টু মধ্যমা স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্ক, এ বি সি ত্রিভুজের তিনটা বাহু হলে এবং ডি ই এফ ত্রিভুজের তিনটা মধ্যমা হলে সূত্রটা হবে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে তিনটা যে সূত্র রয়েছে তিনটাই খুব ইম্পর্টেন্ট। তো পরবর্তী সূত্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3c স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, যেখানে সি অতিভুজ। তো এই তিনটা সূত্র তোমাদের খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখতে হবে। তো এবার আমরা চলে যাচ্ছি প্রবলেম সলভিংয়ে। তো এখানে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এডি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, অর্থাৎ এটা 7 সেন্টিমিটার, এবং বাহু বিসি ইকুয়াল টু 9, এই পুরোটা হচ্ছে 9। তাহলে এই অংশটা হবে 4.5, এই অংশটা হবে 4.5। এখন বলেছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান কত। তো চলো আমাদের এই প্রথম সূত্রটা কাজে লাগাতে হবে। এটার সমান আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে চলো আমরা এখানে মানটা বসিয়ে নিই। এডি এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার প্লাস বিডি এর মান হচ্ছে 4.5, এইটা স্কোয়ার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তো এটা ক্যালকুলেট করলে আসবে 138.5 সেন্টিমিটার।
পরবর্তী অঙ্কে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে আমরা পড়েছি বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক হচ্ছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু বাহুর দৈর্ঘ্যগুলোর স্কোয়ারের যোগফল ইকুয়াল টু 4 ইন্টু মধ্যমাগুলোর দৈর্ঘ্যের স্কোয়ারের যোগফল। তাহলে দেখো আমরা সূত্রটা লিখব 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 4। এখানে বলেছে প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে বোঝা যাচ্ছে, দেখো এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজ, তার মানে এই প্রত্যেকটাই কিন্তু সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানেও আমরা লিখতে পারি 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেহেতু সবগুলো দৈর্ঘ্য সমান। তাহলে 3 ইন্টু এই তিনটা যোগ করলে দেখো 3a স্কোয়ার হবে, তাহলে 3a স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3d স্কোয়ার। তো এই 3 আর এই 3 উভয় পক্ষ থেকে কেটে দিলে এ পাশে থাকবে 3a স্কোয়ার এবং এ পাশে থাকবে 4d স্কোয়ার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে a ইকুয়াল টু 4/3 রুট ওভার। তাহলে চলো এবার আমরা মান বসাই, যেটাকে আমরা লিখতে পারি 2/√3 ইন্টু ডি। তাহলে 2/√3 ইন্টু 4 সেন্টিমিটার হবে 4.62 সেন্টিমিটার। এবার আমরা আরেকটা অঙ্ক করব। কোনো ত্রিভুজের বাহুদ্বয় 3, 4 ও 5 সেন্টিমিটার হলে মধ্যমাত্রার বর্গের সমষ্টি কত। অর্থাৎ এখানে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের মানটা বের করতে বলেছে। তো চলো আমরা অঙ্কটা করি। সূত্রটা প্রথমে আমরা লিখে নেব। আমাদের এটা বের করতে বলেছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 3/4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার মান বসাই 3/4 ইন্টু 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবে। এখানে আসবে 37.5 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখে নেব। এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর তিনটি মধ্যমাত্রা যথাক্রমে 3, 4 এবং 5। ত্রিভুজ এ প্রত্যেক বাহুর বর্গের সমষ্টির অর্ধেক কত। চলো আমরা এটা করি ওই একই সূত্র দিয়েই। বলে ত্রিভুজ এর প্রত্যেক বাহুর বর্গের সমষ্টির অর্ধেক কত। তাহলে এটাকে আমরা প্রথমে যদি অর্ধেক করে দিই 3/2 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 4 ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার প্রশ্ন মতে। তাহলে 3টাকে আমরা ওই পাশে দিয়ে দিলে হবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড 2 ইকুয়াল টু হবে 4/3 ডি স্কোয়ার ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখন তোমরা মান বসাও 4/3 ইন্টু 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হবে 66.67। আশা করি অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রায় দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও √7 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত সেন্টিমিটার।
তো এখানে আমরা একটা সূত্র শিখেছি, সূত্র মাত্র আমরা দেখলাম যে 3c² = হবে 2t² প্লাস f²। তাহলে এখানে অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলেছে, তাহলে c সমান হবে 2/3 t² f², এখানে √ওভার হবে। তো চলো আমরা মান বসাই, 2/3 ইন্টু 3² 4² √7²। এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে রুট। এখন ক্যালকুলেট করো 3², তো অ্যান্সার আসবে 4.61। আজকে আমাদের লাস্ট টপিকটা হচ্ছে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্বকেন্দ্র। তো এই টপিকটাতে সবারই প্যাচ লাগে, কোনটা কি সেটা আমরা বুঝতে পারি না বা পড়ে গেলেও ভুলে যাই। তো আজকের পর থেকে আশা করি তোমাদের এটা ভুল হবে না। দেখো, পরিকেন্দ্র মানে হচ্ছে বাহুদ্বয়ের লম্ব দ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। কি পরিকেন্দ্র হচ্ছে বাহুত্রয়ের লম্ব ত্রিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। এখানে কিন্তু ত্রিভুজের পরিকেন্দ্র নিয়ে আলোচনা করা হচ্ছে। তো পরিকেন্দ্র মানে কি বললাম, বাহুত্রয়ের যে তিনটা বাহু থাকবে তার লম্ব করে তার দ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। ভরকেন্দ্র কিন্তু একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো এখানে 2 অনুপাতটা হবে শীর্ষ থেকে ওই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং 1 অনুপাতটা হবে বাকিটুকু দূরত্ব। পর আমরা চলে যাব লম্বকেন্দ্র হচ্ছে লম্বত্রয়ের ছেদবিন্দু। অন্তকেন্দ্র হচ্ছে অন্তস্থ কোণত্রয়ের ছেদবিন্দু। তো দেখো, আশা করি এটা প্যাচ লাগবে না। ভরকেন্দ্র মানে হলো মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু, লম্বকেন্দ্র লম্বত্রয়ের ছেদবিন্দু, অন্তকেন্দ্র অন্তস্থ কোণত্রয়ের ছেদবিন্দু। ভরকেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা আমি একটু আগেই তোমাদের বলেছি। তো তারপর রয়েছে দেখো, ত্রিভুজের ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র সমরেখ, তাই এই তিনটি বিন্দু যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়। অর্থাৎ পরিকেন্দ্র, লম্বকেন্দ্র এবং ভরকেন্দ্র এই তিনটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত, কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। তো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো তোমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে হেল্প করবে। ত্রিভুজের লম্বকেন্দ্র ও পরিকেন্দ্রের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুই হলো নববিন্দু বৃত্তের কেন্দ্র। নববিন্দু বৃত্ত পরিধি করে একটা বৃত্ত, তো ওটার কেন্দ্র হবে কি লম্বকেন্দ্র এবং পরিকেন্দ্রের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু। তো এবার আমরা জানবো নববিন্দু বৃত্ত কাকে বলে। যে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, মনে রাখবে কি বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় এবং শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয় এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু ত্রয়, এই সর্বমোট 9টি বিন্দু একই বৃত্তের উপর অবস্থান করে। এই বৃত্তকে নববিন্দু বৃত্ত বলে। তাহলে কি বললাম, ত্রিভুজে যে তিনটি বাহু রয়েছে তার তিনটা মধ্যবিন্দু, তারপর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তিনটা 6টা হলো। তারপরে শীর্ষবিন্দু এবং লম্ববিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু ত্রয়, এই সর্বমোট 9টি বিন্দু। বুঝতে পেরেছ? এটা একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ পরিবৃত্তে যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, বা নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক। বুঝতে পেরেছ আশা করি। আর এখানে আরেকটা দেখো ইম্পর্টেন্ট, যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্ত হচ্ছে পরিবৃত্ত। তারপরে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে এবং সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের ওপর। সমকোণীর ক্ষেত্রে অতিভুজের ওপর পরিকেন্দ্র, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ছোট, তাহলে ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, আর স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে থাকবে। এখন আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট সূত্র, যেমন পরিবৃত্তের ব্যাসার্ধ r = হবে 3টি বাহুর দৈর্ঘ্যের গুণফল, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের গুণফল ডিভাইডেড বাই 4 × ক্ষেত্রফল। তো এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা খুব এমসিকিউতে আসে।
এবার দেখব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা। পরিব্যাসার্ধের আমরা সূত্রটা কি দেখলাম? তিনটি বাহুর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু ক্ষেত্রফল। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা। এই পাশে আরও কিছু সূত্রাবলী রয়েছে, দেখো এ বি সি বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ এ বি সি এটা দ্বারা আমরা সবসময় ক্ষেত্রফল বোঝাবো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আর এস ইকুয়াল টু অর্ধপরিসীমা, যার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট 3/4 a স্কোয়ার। সমদ্বিবাহু b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বি হচ্ছে সমান বাহু, বি হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য এবং এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। তো এরপর এখন আমরা প্রবলেম সলভ করব। তো এখানে প্রশ্নটা হচ্ছে 8 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 17 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? তো এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। তো আগেই দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম? দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু হবে 17 স্কোয়ার। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করে নেব। হাফ ইন্টু তো এটা হবে 60 এবং অর্ধপরিসীমা হবে s ইকুয়াল টু 8 প্লাস 15 প্লাস 17 ডিভাইডেড বাই 2। এখানে হবে 20। সুতরাং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখানে আমি r দ্বারা প্রকাশ করছি, আর ইকুয়াল টু হবে ক্ষেত্রফল 60 ডিভাইডেড বাই অর্ধপরিসীমা 20। তাহলে অ্যান্সার হবে 3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে পরিব্যাসার্ধ কত? তো পরিব্যাসার্ধের সূত্র আমরা জানি এ বি সি অর্থাৎ তিনটা বাহুর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো তিনটা বাহুর গুণফল এখানে হবে 3, 4 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট ওভার 3/4 বাহু স্কোয়ার। এখানে বাহু 1 তাই 1 স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে এই 4 কেটে যাবে, রুট 3 সেন্টিমিটার। সরি, এখানে এটা হবে 1, এটা আমি ভুল লিখেছি। তাহলে এখানে অ্যান্সার হবে 1/√3 সেন্টিমিটার। অ্যান্সার হবে খ। পরবর্তী অঙ্কে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাস কত? অর্থাৎ সিমিলারলি এইভাবে অঙ্কটা হবে, শুধু পরে ওর সাথে 2 গুণ করে দিতে হবে। তা আমি করে দিচ্ছি। সমবাহু হলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 9 ইন্টু 9 ইন্টু 9 ডিভাইডেড 4 ইন্টু রুট 3/4 9 স্কোয়ার। 4 কেটে যাবে, এখান থেকে 2টা 9 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 9/√3। আনসার হবে 3√3। অ্যান্সার হবে খ। তো দেখো একটি ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ভরকেন্দ্র কত অনুপাতে বিভক্ত হবে? তো আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা লিখব যে আমরা জানি বিভক্ত করে, তাহলে এখানে আমরা এভাবে ধরে নেব, তাহলে 2x প্লাস x ইকুয়াল টু হবে 10 সেন্টিমিটার।
সুতরাং কারণ 2:1 অনুপাতে বিভক্ত করলে দুইটা যোগফল ইকুয়াল টু হবে 10, তাহলে এখানে 3x ইকুয়াল টু হবে 10। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নেব। x ইকুয়াল টু হয় 3.33, 2x ইকুয়াল টু হবে 6.67। 2:1 অনুপাতে এখানে 2 অনুপাত হচ্ছে এটা এবং 1 অনুপাত হচ্ছে এটা, তো অ্যান্সার হবে ক নাম্বার। তারপরে পরের প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ PQ এর মধ্যমাত্রয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ও বিন্দুকে বলা হয়, এটা কি হবে বলো তো? মধ্যমাত্রয় যদি ছেদ করে তাহলে সেটা হবে ভরকেন্দ্র। বলা হয়েছে চিত্রে ত্রিভুজ ABC এর মধ্যমাত্রয় AD, BE ও CF পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে DG, দেখো DG ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে AG এর মান কত? তো দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, আর শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে 2 অনুপাত হয়, 2 অংশ হয়, এবং ভরকেন্দ্র থেকে ওই বাকি অংশটা থাকে 1 অনুপাত। তাহলে এই অংশটার কথা বলা হয়েছে 6 অনুপাত, অর্থাৎ এই অংশটার কথা বলা হয়েছে 6 সেন্টিমিটার, তাহলে এই অংশটা তার দ্বিগুণ হবে, অর্থাৎ 12 সেন্টিমিটার হবে। পরে দেখো বলা হয়েছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 10 একক হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? একটু আগে আমরা পড়লাম যে পরিব্যাসার্ধ হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে পরিব্যাসার্ধ ইকুয়াল টু আমরা লিখব নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ইন্টু 2, 10 ইন্টু 2 অর্থাৎ 20। হ্যাঁ, আমরা তাহলে ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই 20 স্কয়ার অর্থাৎ 400 পাই। আনসার হবে খ। আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। তো এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের পরিধি 2 পাই সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের পরিধি সমান আমরা জানি 2 পাই আর ইকুয়াল টু 2 পাই নববিন্দু বৃত্তের পরিধি, তাহলে আর সমান হবে 1। তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার 1। তো এখানে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল এখানে হবে 2 স্কয়ার পাই, তাহলে হবে 4 পাই। অ্যান্সার খ।